তাহলে বাকিগুলো সব জানা গেছে। হোয়াট ইজ ল্যাটেন্ট পিরিয়ড, হ্যাঁ, বেনিফিশিয়াল ইফেক্ট, রাইট, সুপ্রাম্যাক্সিমাল থ্রেশহোল্ড, এগুলোই কোশ্চেন। তারপর আর কি, টেম্পারেচার চেঞ্জেসের জন্য কী হয়, বেনিফিশিয়াল ইফেক্টের 4টে কজ, ল্যাটেন্ট পিরিয়ডের 4টে কজ, তারপরেতে হচ্ছে তোর সামেশান, ট্রেপি, ইনকম্পিটিটেনাস, ক্লোনাস, আর হচ্ছে টিটেনাস, কমপ্লিটিটেনাস, রাইট, ইনকম্পিটিটেনাস, কমপ্লিটিটেনাস, ফ্যাটিক, মাসেল ফ্যাটিক, রাইট। মাসেল ফ্যাটিক হয়ে গেছে, তাহলে এবারে প্রিলোড অ্যান্ড আফটার লোড কি আন্ডারস্ট্যান্ডিং আছে তোদের শুনি প্রিলোড অ্যান্ড আফটার লোড সম্পর্কে। প্রিলোড অ্যান্ড আফটার, প্রিলোড বলতে কাকে বোঝায়? প্রিলোড অ্যাম্ফিবিয়ানে বলছি না, এমনি ওভারঅল। প্রিলোড আমরা কোথায় পড়েছি? কার্ডিয়াক পড়েছি। যখন কার্ডিয়াকে পড়েছি, যখন হয়ে রিড দ্য ইন্ডাস্ট্রি সেকশন কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম কি আমি পড়েছিলাম? ও ফাইন, তাহলে তো আমি এগুলো বলেছি নিশ্চয়ই যে দ্যার ইজ এ ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল। তো হোয়াট ইজ দ্যাট ল? বলো, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল? তাহলে ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল is proportional to the force of contraction up to a physiological limit. Simple. আচ্ছা, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দুটো কাজ যদি করি, মনে কর এখানে কেউ তোরা একটা বদমাশি করছিস, এটা আমি ছুঁড়ে মারলাম, এটা কি প্রিলোড হবে না আফটার লোড? মনে কর এই পেনটাই মনে কর ছুটছি, এটা প্রিলোড না আফটার লোড? এই যে পেনটা এরকম করলাম, এরকম, এই যে লেন্থ বাড়াচ্ছি, গুলতি গেছিস, গুলতি কি বলে ইংলিশে যাই না, ভুলে গেছি। হ্যাঁ, আরে বোন, আরে বাবা, গুলতি খেলিস নি তোরা? হ্যাঁ, আমরা খেলেছি, গুলতি নিয়ে পাখিগুলোকে মারতাম, সবই করেছি আমরা, শহরেও করেছি, দুর্গাপুর তো শহর, তাহলেও করেছি, গ্রামের তো করেই। তাহলে এই যে আমরা টানছি আপ টু এ লিমিট, তারপরে এটা চলে, এটা ছিঁড়ে যাবে বা বেশি দূর যাবে না, যতটা টানছি সেই পরিমাণ আমার দূরে যাবে, তাই না? ঠিক সেরকম আমি এরকম করে ছোড়া আর তোকে এরকম করে ছোড়া, দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে আমি কি করছি, আগের ইনিশিয়াল লেন্থটাকে বাড়িয়ে নিচ্ছি। ঠিক সিমিলারলি দ্যাট ইজ প্রিলোড, রাইট। সেরকম আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউম ইজ এ প্রিলোড। তাহলে ফগের ক্ষেত্রে প্রিলোড কি না, এই লোড কথাটা কেন আসছে? প্রিলোড, এটা আরেকটা নাম হচ্ছে ফ্রি লোড, বোঝা গেছে? তো প্রিলোড কখন হবে? এই যে মনে কর তোর এই একটা, এই দুটো কাপ দিয়ে দেবে, নিয়ে বলবে, এখানে বসে বলেই দিয়েছে যে কোনটা কি কাপ, যদি না বলে তাহলে এখানে দুটো তিনটে জিনিস দেখে বোঝা যায় যে কোনটা প্রিলোডের কাপ আর কোনটা আফটার লোডের কাপ। প্রিলোডটা মানে কি সেটাকে বোঝায়। ফ্রি লোডটা কি না, একটা লোড নেওয়া হবে, সেটা 10 গ্রাম, 15 বার, 20 গ্রামের, নিয়ে একটা লিভারের সঙ্গে কানেক্ট করে দেওয়া হবে স্ক্রুতে। প্রিলোড মানে হচ্ছে লোডটা এমনভাবে অ্যাডজাস্ট করা হবে যে আমার মাসেল কন্ট্রাকশনের আগে, মাসেল কন্ট্রাকশনের আগেই আমি লোড দেবো, বোঝা গেল? আফটার লোডটা কি না, মাসেল কন্ট্রাকশনের পরে, কন্ট্রাকশনে গেল তারপরে লোড যাবে। সেটা করা যায়, ওই যে সিস্টেমটা আছে যেটা তাদের প্র্যাকটিক্যালে করায় না, সেটা হচ্ছে এই লিভারের সঙ্গে একটা স্ক্রু আছে, এই স্ক্রুয়ের সঙ্গে লিভারটাকে ফেলা হয়, 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম করে দেওয়া হয়। প্রিলোডের ক্ষেত্রেও করা হয়, আফটার লোডের ক্ষেত্রেও করা হয়। প্রিলোডের ক্ষেত্রে একটাই তফাৎ, যে মাসেলটা কন্ট্রাকশন হওয়ার আগে আমি লোডটা অ্যাপ্লাই করব। যেই আমি লোডটা অ্যাপ্লাই করছি, when we are applying the pressure of the loading applied on the muscle fiber of the frog, then the liver stage, লিভার যেখানে আছে সেখান থেকে একটু নেমে যাবে। মনে কর 10 গ্রাম এখানে ছিল, তাহলে 20 গ্রাম এখানে হবে, নিয়ে আবার সেখান থেকে কাপ দেবে, আবার একটা লোড বাড়ালাম, আবার লিভারটা এরকম নেমে গেল, 60 গ্রাম দিলাম, নেমে গেল। তাহলে এইখানেতে যার বেস লাইনটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে প্রিলোড। কার চেঞ্জ হচ্ছে? ইয়েস, বোঝা যাচ্ছে? সেটা হচ্ছে প্রাইমারি ক্রাইটেরিয়া। চিনবো কী করে? তোকে হয়তো দেখা গেলে এক্সামিনাররা ঠিক করলো যে এটা চিপে দিয়ে দেবে বা অন্য কোনো থেকে, তখন তুই পুরো ঘেঁটে খাওয়া হয়ে যাবে। তাহলে একটাই দেখার উদ্দেশ্য, দেখতে যাবি না কে বাড়ছে কম, যেগুলো পড়ে। আগেই যেটা দেখবো সেটা হচ্ছে বেস কার চেঞ্জ হচ্ছে। বেস চেঞ্জ হচ্ছে মানে লিভারের প্ল্যাটফর্ম চেঞ্জ করছে, তার মানে আমার কন্ট্রাকশনের আগে লোড দিচ্ছি।
কন্ট্রাকশনে লোড দেওয়ার জন্য আমার বেসটা একটা একটা করে বেস দিচ্ছে, এই যে 10 গ্রাম দিয়েছে, 20 গ্রাম দিয়েছে, 30, 40, 50 গ্রাম যখনই দিয়েছে দেখ বেস লাইনটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এর কিন্তু তা হয়নি, এর বেস লাইনটা সেম আছে। আর এখানে আরেকটা জিনিস হয়েছে, সেখানে কি হয়েছে না, প্রথম দিকে হাইট অফ কন্ট্রাকশনটা একটু বেড়েছে, তারপর কমতে থাকছে, হাইট অফ কন্ট্রাকশন বেড়েছে তারপরে কমতে থাকছে, দ্যাট ইজ অলসো প্রিলোড। বাট ইন কেস অফ আফটার লোড it is gradually it is decreasing, that প্রথম থেকে ডিক্রিজ করছে। and it is a curve of movable curve or static curve or dynamic curve, it is a static curve, it is a static curve। ডাইনামিক কার্ভ আছে, ডাইনামিকও নেওয়া যায়, একটা নিয়েছে ওরা, এটা একটা নিয়েছে ওরা, হ্যাঁ এটাকে বলা আছে ফ্রি লোডেড। ফ্রি লোডেড যেই আফটার লোড করছে সেই এটা কমে যাচ্ছে, ফোর্স অফ কন্ট্রাকশনটা কমে যাচ্ছে। কিন্তু এখানে যখন আরেকটা নেবে তখন কিন্তু এর বেসটা আলাদা হয়ে যাবে। প্রি লোডের ক্ষেত্রে সেটা একটা কার্ভ হয়, কিন্তু এখানে নেই, সেটা একটা কার্ভ হয়, তখন কি হবে, তখন এই কার্ভটা চেঞ্জ হয়ে যাবে। মনে কর এরকম করে হচ্ছে ঠিকই প্রি লোড, যদি আমি মনে করি আরেকটা নিই তাহলে আমার এই বেসটা চেঞ্জ হয়ে যাবে এরকম, নিয়ে আবার হয়ে যাবে এইরকম, কারণ লোডটা আমি নামাচ্ছি, বোঝা যাচ্ছে? তাহলে বেস অফ দ্য ইচ টাইপ অফ লোড চেঞ্জিং, এখানেও তাই, এইটা হচ্ছে প্রিলোড, তাই না? এটা হচ্ছে প্রিলোড, আর এটা হচ্ছে আফটার লোড। আফটার লোড মানে কেন ওটা গ্র্যাজুয়ালি কমছে? আফটার লোড মানে কি না, লোড ইজ অ্যাপ্লাইং আফটার দ্য কন্ট্রাকশন। তাহলে কেন এটাতে কমছে কেন? রেজিস্ট্যান্স, সিম্পল, কন্ট্রাকশন হয়ে যাওয়ার পরে হচ্ছে তো জিনিসটা। তাই এটা যখন রেজিস্ট্যান্স পাচ্ছে, লোড বাড়লে রেজিস্ট্যান্স বাড়ছে, রেজিস্ট্যান্স যখনই বাড়ছে তখন অটোমেটিক্যালি ওটা কোথায় গেল, কমতে থাকছে, যেই লোড বাড়াচ্ছি সেই কমতে থাকছে, প্রতিটা জেলে কমে যাচ্ছে। 50 টাকা সবচেয়ে কম, 10, 20, 30, 40, 50, এইটা দিস ইজ হচ্ছে আফটার লোড। আফটার লোডের আমরা কোথায় পড়েছি হাটে? আফটার লোড মানে কি? ইয়েস, ভেরি গুড, যেই বলেছিস ভেরি গুড। তো দ্যাট থিংস আর ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফিজিওলজি প্রপার। যে যখন আমি আফটার লোড বলবো তখন রেজিস্ট্যান্স বলবো। আমি যখন হার্টের ভিতরে আমি যখন স্ট্রোক ভলিউম ঢালছি, পপ করে যখন পাম্প করছে লেফট ভেন্ট্রিকল, তখন আমার কি করছে, একটা রেজিস্ট্যান্সের উপর কাজ করতে হচ্ছে, তারপরে সেটা আফটার লোড হচ্ছে। সেই রেজিস্ট্যান্সকে ওভারকাম করে আমার কিন্তু আমার বডি ইজ গেটিং দ্য ব্লাড সাপ্লাই, তাই না? অ্যাওর্টিক আর্চ, তারপর ডিসেন্ডিং অ্যাওর্টা, সব কিছু দিয়ে যাচ্ছে। ডিপেন্ডিং, আমি যদি আফটার লোড বাড়িয়ে দিই, মানে রেজিস্ট্যান্স যদি বাড়িয়ে দিই, তাহলে আমার সেখানে আমার স্ট্রোক ভলিউম আমাকে বেশি পাম্প করতে হবে, তাহলে বেশি করে হবে। ইন দ্যাট কেস আমার হাইপারট্রফি অফ লাং, আমার হার্ট হয়ে যাবে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। হাইপার টেনশনে যেটা হয়, হাইপার টেনশন আছে পেশেন্টের, প্রেশার বেশি আছে, মানে রেজিস্ট্যান্স বেশি আছে, ইউ হ্যাভ টু পাম্প এগেনস্ট দ্য রেজিস্ট্যান্স, এগেনস্ট দ্য ইয়োর আফটার লোড, দেন ইউ হ্যাভ টু পাম্প মোর। তাহলে কী হবে না, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। সেই জন্য আমাদের কার্ডিয়াক, আমরা যখন অ্যাপেক্স বিট দেখি তখন আমরা প্রথমেই 5th ইন্টারকস্টাল স্পেসে যেতে পারি না, আমরা যেতে পারি না, কারণ কারো যদি হাইপারট্রফি থাকে তাহলে ইন দ্যাট কেস দ্যাট মে ট্রান্সফর্ম ইন্টু দ্য 6th স্পেস, 7th স্পেস। তাহলে আমি আগে হাত রাখবো, 1, 2, 3 অ্যান্ড কাউন্ট, 4টে স্টেপ, সিম্পল, বোঝা গেল? তাহলে এইটা সঙ্গে সঙ্গে রিলেটেড, প্রিলোড আফটার লোডের কনসেপ্টটা নেওয়া হচ্ছে এই জন্যই যে ওইটা তোরা জানিস নাকি, ফগের দেখে মানে আমার খুব বিশেষ কোনো লাভ নেই, কিন্তু এই কনসেপ্টটা ওখান থেকে এসছে, যেটা অলরেডি তোদেরকে পড়ানো হয়ে গেছে। তাহলে প্রিলোডের ক্ষেত্রে ফ্রাঙ্ক-স্টার্নলিস ল applicable, right? So that is your preload and afterload, and that's happening due to your Frank-Starnes law. That is your preload, afterload is to your resistance. এর বাইরে আর জানার কোনো কিছু নেই, ঠিক আছে? তোকে এরকম করে গ্রাফটা দিয়ে দেওয়া হবে, বলবে বলো, তখন তুই একটা কথাই বলবি যে গ্রাফ এ ইজ এ ইন এ অ্যাম্ফিবিয়ান গ্রাফ দ্যাট ইজ টেকেন অ্যান্ড ইজ এ স্ট্যাটিক গ্রাফ। স্যার এই যে বলছিস কথাগুলো, ও কিন্তু জানছি যে তুই এটা পড়েছিস। স্ট্যাটিক গ্রাফ বলতে গেলে তখন বলতে পারে মুভিবল কী হয়, মুভি ড্রাম কেন হয়, ওই ড্রামটা তখন ঘুরবে, তখন একটা কাপ হবে, তখন একটা ফুল কাপ হবে, একটা কন্ট্রাকশন রিল্যাক্সেশনের পুরো কাপ পাওয়া যাবে। আদারওয়াইজ এখানে শুধু ফোর্স অফ কন্ট্রাকশনই পাওয়া যাবে, এখানে কিন্তু কোনো সেরকম রিল্যাক্সেশনের পার্ট নেই, ঠিক আছে? এখানে ফোর্স অফ কন্ট্রাকশনের পার্টটাই আসবে, দ্যাট ইজ ইউর স্ট্যাটিক। The static part, that is when we are increasing the load, they are keeping the resistance, that means after load is a resistance, so that's why the force of contraction is decreasing, and it is an after load. Why it is calling after load? Second point, because the base is changing, sir. Why base is changing? Because sir, we are using the load, we are giving before the base is changing. Preload বলছে, আচ্ছা ভুল বলছিলাম তাহলে। This preload is changing, and this changing base is why,
because we are using the load. When we are using the load, that means we are using the load before the contraction of the muscle, and for each load the position of the lever is coming down, so that's why the pace is coming down. Beautiful, full marks. বোঝা গেল? চলো, so this is your very easy part. Now velocity নাপ impulse, velocity নাপ impulse, দেখ তোর আগে তারপর দেখছি, এদিকে একজন দেখ, এদিকে একজন, কি বুঝতে পারছিস? তাহলে মনে কর এরকম একটা ভার্টিব্রা আছে, এখান থেকে নাপ বেরিয়েছে, নাপ বেরিয়ে এখানে মাসেল আছে, এই তো গল্প, এই গল্প। তাহলে একটা স্টিমুলাস দেব মাসেলের ওখানে, আর একটা দেবো ভার্টিব্রাল এন্ডে, এটা হচ্ছে মাসেল এন্ড, একটা হচ্ছে ভার্টিব্রাল এন্ড। ভেরি ইজি, নিজেরাই করতে পারবি। তাহলে আমি যদি এইখানে স্টিমুলাস দিই, তাহলে মাসেলের মধ্যে কন্ট্রাকশন আসতে তার দেরি হবে, ল্যাটেন্ট পিরিয়ডটা তাহলে দেরি হবে। সেরকম যদি আমি এখানে করি তাহলে তারটা আগে হবে। সেইভাবে কিছু আছে, ছবিতে দেখা যাচ্ছে সেটা। প্রিলোডের আরেকটা নাম হচ্ছে কি, ফ্রি লোড, FREE। তাহলে এটা কীরকম গ্রাফ হচ্ছিল? তাহলে যদি আমি এখানে মাসেল ইয়ে করি, তাহলে একটা কার্ভ হবে এইরকম, আর একটা কার্ভ হবে মনে কর এইরকম। তাহলে কোনটা কার্ভ বলে মনে হচ্ছে সেটা লিখবো, তোরা যা বলবি বল। এখানেতে পয়েন্ট অফ স্টিমুলাস, আর এখানে পয়েন্ট অফ কন্ট্রাকশন, এরও পয়েন্ট অফ কন্ট্রাকশন। ঠিক আছে, এটাকে নাম দিলাম ধর L1, এটাকে নাম দিলাম L2। তাহলে কোনটা মাসেলের জন্য হয়েছে? L1 এর জন্য মাসেলটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার মাসেলের, তাহলে এটা M, আর এটা তাহলে এটা হলো এটা M, আর এটা তাহলে হচ্ছে V। বোঝা গেল? সিম্পল। কেন হবে? না, ডিস্টেন্স, ডিস্টেন্স ডিপেন্ড করে কি বলতো, ওয়ার্ক লোড, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের কি ফর্মুলা ফিক্স করে এসেছি তো, ফোর্স ইন্টু দিস ডিস্টেন্স, সিম্পল এইটা। তাহলে আমি যদি একটা দেয়ালকে ঠেলছি, এটা কি আমি ওয়ার্ক করছি? ডিস্টেন্স নেই, আমি কিছু করছি না। তাহলে আমি কোনো লিফট তুলছি, তাহলে সেখানে ডিসপ্লেসমেন্ট করছি। তো এইগুলো ক্যালকুলেশন করে বের করা যায়, বুঝিস তো। আমি ওই ডিটেলসে ক্যালকুলেশন কচকচানি কোনোদিন কেউ জিজ্ঞাসা করে না, ফালতু সময় নষ্ট করে মাথাকে ব্লক করে কোনো লাভ নেই। তো যদি নিজেরা পড়তে পারি, ইন্টারেস্টেড, তাহলে করে নিতে পারবি। স্মল এইচ, স্মল এল, ক্যাপিটাল এইচ, এরকম করে ফর্মুলা অনুযায়ী, ভেরি ইজি, নট সো ইজি। তো সেখানে তোর ওই প্যারামিটারটা লাগবে, লিভার লাগবে, কোথা থেকে ইলেকট্রড দিচ্ছি সেটা লাগবে, সেই ডিস্টেন্সগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরেতে আমরা ওয়ার্ক লোড বের করতে পারবো। কিন্তু আমাকে যখন গ্রাফই দেওয়া হয়, আমি দেখেছি বছর বছর আমরা শুধু ওই গ্রাফটাই দিচ্ছি যে বলো এটাতে কী হচ্ছে, কেনই বা হচ্ছে। তাহলে এই যে ভেলোসিটি কন্ডাকশন, এটা কি হচ্ছে না, ভেলোসিটি কন্ডাকশন। সেই জন্য নাপ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করা হয়, NCV, তাই না, MCV, নাপ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করা হয় কিছু কিছু ক্ষেত্রে। কেন? মনে কর কারো কার্পাল টানেল সিনড্রোম আছে, এখানে ব্যথা, হ্যাঁ, টানেল কার্মিও, এখানে আমার কি হয়েছে, নাপটা শুনেছিস তো, কার্পাল টানেল সিনড্রোম, নামে কম্প্রেশন হয়ে গেছে। তো সেখানে যখন হবে, তো সেই নাপটার কীভাবে ভেলোসিটি হচ্ছে, কি দুটো ইউজ করতে হয়, একটা EMG, ইলেকট্রোমায়োগ্রাফি, একটা হচ্ছে NCV, সেটা হচ্ছে নাপ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট। সেখানে পায়েতেও কোনো একটা জায়গাতে টিংলিং সেশন হচ্ছে, সেন্সেশন চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইটস কজিং দ্য হোয়াট উই নিড, NCV অ্যান্ড EMG। এটাই টেস্ট হচ্ছে NCV, দ্যাট ইজ নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট। তো ভেলোসিটি আমার কিসের উপর ডিপেন্ড করে? অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ভেলোসিটি আপনার কন্ডাকশন ডিপেন্ডস অন pH, টেম্পারেচার, কেমিক্যাল রিয়াকশন, এনার্জি, অ্যাক্টিভিটি, এভরিথিং। দুটো জিনিস তোদেরকে মনে রাখতে হবে, কি কি? একটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য নার্ভ, আর একটা হচ্ছে মাইলিনেশন অফ দ্য নার্ভ। যার ডায়ামিটার যত বেশি, মনে কর একটা নার্ভের ডায়ামিটার এইরকম, একটার মনে কর এইরকম, হ্যাঁ, আর একটার মনে কর এইরকম, আর একটার মনে কর এইরকম, তাহলে কোনটাই যাবে বেশি? এটা মনে কর 1 2 3 4, তাহলে কোনটা দিয়ে 4? হ্যাঁ, যার ডায়ামিটার বেশি, দ্যাটস কন্ডাকশন উইল বি মাচ মোর। নাও মাইলিনেশন, মাইলিনেশনের কি কনসেপ্ট? সলিটারি, হ্যাঁ, প্রোপাগেশন, তাহলে বেশি হবে, ভালো হবে। তাহলে যার মাইলিনেশন আছে তার প্রোপাগেশন বেশি হবে, যার মাইলিনেশন নেই তাহলে সেক্ষেত্রে আমার লেট হবে, দেরি হবে। এই কয়েকটা জিনিসই জিজ্ঞেস করা হবে, এই জিনিসগুলো জানলেই হবে। বোঝা গেল? হয়ে গেল। তবে সেকেন্ড চলে আসি, এখানে একটা কাপ দেখলাম, চোখে পড়লো যখন বলি, এই একটা কার্ভ এসছে, এটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্নলিস লয়ের একটা কার্ভ। ঠিক আছে,
এটা কি করছে বুঝতে পারছিস? লেন্থ সার্কোমিয়াল লেন্থটাকে ইনক্রিজ করছে, একটা সময় পর্যন্ত বাড়লো, আবার বাড়লো, তারপর স্ট্যাগনেন্ট হয়ে গেল, তারপর কমতে আরম্ভ করলো, কারণ এখানে ফিজিওলজিক্যাল লিমিট চলে গেছে, লেখা আছে। সো দ্যাট ইজ ইউর, তাহলে এটা ঘাবড়াবার কিছু নেই। আমি যখন দেখবো লেন্থ আর রিলেটিভ ফোর্স আছে আমার এক্স অ্যাক্সিস আর এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা আমার প্রিলোডের কনসেপচুয়াল জায়গাতে এসেছে, ঢুকেছে। এক্সামিনার জিজ্ঞেস করতে পারে, হঠাৎ করে তো ওনার মনে হলো বলতো এটা কিসে, কিছু লেখাও নেই, দেখ এটা। তুই যদি একটা কথাই বলে দিস, স্যার এটা থেকে উই ক্যান সে স্যার ফ্র্যাঙ্ক স্টানলিস ল, ফুল মার্কস, বোঝা গেল? সো দ্যাটস ওয়াই ইন দিস ক্লাস বেশি কচকচানিতে না গিয়ে সিম্পল জিনিস, এটা লেন্থ বাড়ছে, এটা বাড়লো, দেন এগেন লেন্থ বাড়ছে, আর একটু বাড়লো, দেন স্টেশনারি হয়ে গেল, ফিজিওলজিক্যাল লিমিট, দেন তুই যতই বাড়া না কেন কমবে, ফোর্স উইল ডিক্রিজ, রাইট? সেই জন্য পিরিয়ডের ক্ষেত্রে প্রথমে কয়েকটা বাড়ছে, দেন এগেন ডিক্রিজিং, বাট আফটারলোডের ক্ষেত্রে ডিউ টু দ্য রেজিস্ট্যান্স প্রথম থেকেই কমতে থাকছে। হোয়েন এভার উই আর ইনক্রিজিং দ্য লোড, দ্য decreasing the force of contraction, because afterload is not related to the Frank-Starlitz law. Only the preload is related to the Frank-Starlitz law. এটা গেল একটা পার্ট। এবার আরেকটা ভুলভাল জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান কার্ডিওগ্রাফি। মানে অ্যাম্ফিবিয়ানের হার্টটা নিয়ে নেবে, হার্টটা নিয়ে তোরা যদি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট ওদের নেই, সেটা বোঝানো খুব মুশকিল। হার্টটা কালেক্ট করা হয়, হার্টটা চলা অবস্থায় কালেক্ট করা হয়, মানে চলছে এরকম, ফাটিয়ে দিলে হবে না, মানে ব্লাড আছে, কন্ট্রাকশন ইজ গোয়িং অন, রাইট? কী করা হয়, বইতে ছবি আছে, বইটা খুলতো দেখি। হার্টটাকে উল্টো দিকে করা হয়, নিয়ে অ্যাপেক্স অফ দ্য ভেন্ট্রিকেল, থ্যাংক ইউ, অ্যাপেক্স অফ দ্য ভেন্ট্রিকেল, এই আমাদের যে ভেন্ট্রিকুলার যে ওয়াল আছে সেখানে ইন সাচ এ ওয়ে ইট ইজ কানেক্টেড দ্যাট দেয়ার ইজ নট পাংচার, because puncture will cause the blood loss and that will be harmful for problem is in the contraction. In such a way there's only the myocardium part সরু করে নিয়ে, আমরা করেছি, সরু করে নিয়ে হাড়টাকে এরকম করে উল্টো দিকে রাখা হয়। আছে ছবি আছে, ওই ছবি নয়, ঝোলানো আছে এরকম ছবি, কোথায় নেই। এই যে মনে করে হাড়টা নেওয়া হয়, এই হাড়টাকে এরকম করে উল্টে দেওয়া হয়, মানে জিনিসটা এইরকম হয়ে যাবে, বোঝা গেল? যখন এক্সপেরিমেন্ট করবো, আছে এই তো আছে, দেখ সব বইয়ে সব ডিফারেন্স দেখেছিস, দেখ হাতটাকে উল্টে দিয়েছে তো উল্টে, হ্যাঁ এটাকে উল্টে দিয়েছে। এখন প্রবলেম হচ্ছে আমাদের হার্ট আর অ্যাম্ফিবিয়ান একটু আলাদা। কীরকম আলাদা? চেম্বার, ঠিক। কিরকম চেম্বার থাকে বলো? দুটো এট্রিয়াম থাকে আর একটা ভেন্ট্রিকেল থাকে। আর কি তফাৎ থাকে? আমাদের পেসমেকিং সেল হচ্ছে এসএ নোড, এদেরকে সাইনাস ভেনোসাস, বোঝা যাচ্ছে? এবার সাইনাস ভেনোসাস থেকে আমাদের পেসমেকিং আসছে, নিয়ে তারপর সেটা ভেন্ট্রিকেলে যাচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় দিয়ে যাচ্ছে। আমাদের ক্ষেত্রে তা নয়, আমাদের এসএ নোড, এভি নোড, দেন বান্ডিল অফ হিস, প্যাকেজ ফাইবার, দে ডিস্ট্রিবিউটিং, রাইট? সো দ্যাটস ওয়াই ইট ইজ হ্যাপেনিং। তাহলে এইরকমভাবে জিনিসটা যদি হয়, মানে আমার উল্টো দিকে গ্রাফটা আসবে। গ্রাফটা বেসিক্যালি নিয়ম অনুযায়ী আসার কথা হচ্ছে এইরকম, গ্রাফটা বেসিক্যালি আসার কথা কিন্তু হচ্ছে এই যে সাইনাস ভেনোসাসের একটা কার্ভ, তারপরেতে আমার অ্যাট্রিয়ামের কার্ভ, তারপরেতে ভেন্ট্রিকেলের কার্ভ, বোঝা যাচ্ছে? এইভাবে আসবে। তো বইতে দেখ, তোদের দেখ প্রবাবলি বোধহয় উল্টো ভাবে আছে, কারণ কি না হাতটা উল্টো, কাজ বুঝতেই পারছি না তোদের বইতে। নে এইসব পড়াতে গেলে আমি ভুলে যাবো সব, যেটা অত পড়ার দরকারই নেই, অত বইয়ের অত পড়ার কোনো দরকার নেই। এই যে এখানে লেখা আছে, দেখ দেখেছিস উল্টো হয়ে গেছে, হ্যাঁ মেন কার্ভটা কিন্তু এরকম, হার্ট উল্টো হয়ে গেছে তাই এরকম হয়ে গেছে, রাইট? সো এখানে যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে কোন কার্ভটা কিসের প্রথম। তাহলে এইটা হচ্ছে আমার সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকেল, ঠিক আছে? আছে ও এখানে আছে, দেখ সাইনাস অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি লিখেছে আছে, অ্যান্ড ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি, ভেরি গুড। আমি এটাকে এইভাবেও করতে পারি, এই উল্টো দিকে যদিও হচ্ছে এটা, এইভাবে করতে পারি, রাইট? সেটা কি এটা না, এটা হচ্ছে আইডিয়াল রেকর্ডিং অফ স্লো স্পিড অফ কাইমোগ্রাফ। তাহলে এটা আমার কি নিয়ে করছে? তাহলে আমার ফ্রগের হার্ট নিয়ে করছে, হার্টের প্রিপারেশন করে, দ্যাট ওইভাবে যেভাবে বইতে আছে, দ্যাট ইজ হ্যাপেনিং। লিভার ইজ দেয়ার, ওই যে এটা কানেক্টেড করে দিচ্ছে, তার সঙ্গে লিভার রেখে দিচ্ছে, আর একটা মুভিং ড্রাম আছে। সেই মুভিং ড্রামে আমার কি হচ্ছে না, ও যখন কন্ট্রাকশন করছে তার ফিচারটা হচ্ছে, এটা আমরা করেছি, আমরা নিজেরা এটা
করে দেখেছি, এর একদম সুন্দর আছে। তো ফার্স্ট ইজ ফর ইউর সাইনাস ভেনোসাস, দ্যাট হচ্ছে পেসমেকার, pacemaking cells, or they are rhythm, creating the rhythm first, and then atrial activity, and then your ventricular activity. এই ইফেক্ট অফ টেম্পারেচার সাইনাস ভেনোসাস তোদের সিলেবাসে কোনোদিন জিজ্ঞেস করা হয় না, এগুলো তোদের নেই। দেখি আরেকটা জিনিস আমি বলে দিই, যেটা সেটা হচ্ছে ভেগাস ইফেক্ট। এই যে মনে করো আমরা স্টুডেন্টদের মধ্যেও আমি দেখেছি মাঝে মাঝে কেউ রক্ত দেখলো না দুম করে পড়ে গেল, কি হয় ওখানে? ভেসোভেগাল সিনকোপি বা ভেসোভেগাল অ্যাটাক। কেন হয়? যখনই আমি ব্লাড দেখছি, ভেগাল নার্ভ স্টিমুলেটেড অ্যান্ড ভেগাস নার্ভ ইজ এ প্যারাসিম্প্যাথেটিক, সো দ্যাট কজিং দ্য ভেসোডাইলেশন, সো ইট ইজ ভেসোডাইলেশন ইজ দেয়ার, দ্য পুলিং অফ ব্লাড ইজ হ্যাপেনিং। তাই দু ক্ষেত্রে হতে পারে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, ট্রাফিক এরা এখন হবে, অনেকেই পড়ে যাবে যদি তার ঠিকঠাক না থাকে, তাহলে পুলিং ইফেক্টের জন্য হতে পারে। ভেসোডাইলেশন হলো, তাহলে কি হলো? যদি ভেসোডাইলেশন হয়ে গেল তাহলে আমার ওখানে প্রিলোড কমে গেল, এন্ড ডায়াস্টোলিক ভলিউম কমে গেল, স্ট্রোক ভলিউম কমে গেল, ব্রেনেতে ব্লাড সার্কুলেশন কমলো টু সাম এক্সটেন্ট। তাহলে এটাকে কারেকশন কী করতে, তাহলে দেখা যায় 2-3 মিনিটের মধ্যে আবার সেটা তো হলো, সে তো হলো, কিন্তু আমার বডি কীভাবে করে কারেকশন? ভেরি গুড, বায়োসেপ্টার। এই কনসেপ্ট রাখতে হবে, নাহলে কিছু উপায় নেই। তাহলে অন্তত বলতে হবে যে পাস করে যাও ফিজিক্যালি, শিওর। তাহলে হয় না, এবার ইজ এ শর্ট টার্ম, তাহলে বায়োসেপ্টার ইজ ভেরি অ্যাক্টিভ। হ্যাঁ, সো দ্যাট ইজ অ্যাক্টিভ। আমার একটা বন্ধু পড়ে গেল, আমি দেখেছি ওর জ্ঞান ফিরে চলে, কে কে জ্ঞান ফেরালো? বায়োসেপ্টার। আমি যে পা তুলছি এ তুলছি সর এক্সট্রা ইফেক্ট, দ্যাট এক্সট্রা, উই আর ডুইং এক্সট্রা। আমি না করলেও ওর জ্ঞান ফিরবে, রাইট? কীভাবে ফিরবে? বায়োসেপ্টার কী করবে? ভেসো কনস্ট্রিকশন করে দেবে। বায়োসেপ্টার ভেসো কনস্ট্রিকশন, ইউ নো অলরেডি দ্যাট হাউ ইট ইজ কজিং, রাইট? সো ভেসো কনস্ট্রিকশন যখনই করবে তখনই আমার পুলিং ইফেক্ট থেকে আরম্ভ করে যে ভেসোডাইড ইফেক্টটা আমার কমে গেল, অ্যান্ড দেন পাম্প উইল বি অ্যাডিকুয়েট, অ্যান্ড অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ সার্কুলেশন উইল বি ইন দ্য ব্রেন। ব্রেনে এতটুকু পোর্শন 1 সেকেন্ডের জন্য সার্কুলেশন কমে গেলে আমি ধুম করে পড়ে যাবো বা একটু নড়ে যাবো, বোঝা গেল? মাঝে মাঝে দেখবি আমাদের হয়, হ্যাঁ মাঝে মাঝে হয়, আমার তো মাঝে মাঝে হয়, দেখেছি পেশেন্ট দেখতেই মাঝে মাঝে কেমন একটা হয়ে গেল, তখন দ্যাট মিনস সামথিং হ্যাপেন। আমি অনেকক্ষণ ধরে দেখছি, দাঁড়িয়ে দেখছি, কখন উঠে দেখছি, তাহলে ভেসেল পুলিং ইজ গোয়িং অন। সেক্ষেত্রে তখন দ্যাট ক্যান হ্যাপেন সাডেন লো বিপি অ্যান্ড লো কার্ডিয়াক আউটপুট, বায়োসেপ্টার উইল বি অ্যাক্টিভেটেড। বায়োসেপ্টার কীভাবে অ্যাক্টিভেট হবে? যেই পেশেন্টগুলো ক্যারোটিড বডি, অ্যারোটিক বডি একদম সুন্দর, লোমার সেল, বাস ও একদম সিম্প্যাথেটিক বলে যাও তুমি ওখানে গিয়ে কাজ করো। তো সিম্প্যাথেটিক উইল বি স্টিমুলেটেড, প্যারাসিম্প্যাথেটিক উইল বি ইনহিবিটেড। সেই জিনিস, হ্যাঁ তাই তো? সিভিডিএল ছিল না এগুলো, কডাল, হ্যাঁ দ্যাটস ইয়েস, পরপর স্টেপ বাই স্টেপ আরবিএম। তাই সেইগুলোকে করে আলটিমেটলি ভেসো কনস্ট্রিকশনস অ্যান্ড দেন কারেকশনস। বোঝা গেছে? প্রতিটা স্টেজে কিন্তু আমাদের এগুলো লাগছে। সিমিলারলি ফ্রগে যদি ভেগাস স্টিমুলেশন করে দেওয়া হয়, তাহলে আমি যদি এইখানে মনে করো একটা ভেগাস স্টিমুলেশন দিয়ে দিলাম, এই কাপটা এরকম থাকবে? থাকবে না তো। তখন কি হয় বলতো? তখন এরকম উঠলো, নিয়ে এরকম হলো, এরকম হলো, এরকম হলো, বাট খানিকক্ষণ পরে দেখা যাবে এরকম হচ্ছে। খানিকক্ষণ পরে দেখা যাবে যে ভেন্ট্রিকুলারের একটা পালস পাওয়া যাচ্ছে। কেন কেন পাওয়া যাবে? সেটাকে বলা হয় ভেগাল এসকেপ। কি বলা হয়? ভেগাল এসকেপ। সেই জন্য যদি আমাদের মনে কর কোনো একটা জায়গাতে ব্লক থাকে, কোনো জায়গায় ব্লক মনে কর 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, তো ব্লক তো আমি যদিও পড়াইনি, ডক্টর রায়ন বোধহয় পড়ে গেছিলো ব্লক বা ইসিজি পার্টটা। সো ইফ ইট ইজ হ্যাপেন দিস ব্লক ইজ দেয়ার, দ্যাট মিনস ইডিওভেন্ট্রিকুলার সার্কুলেশন ইজ কন্ডাকশন ইজ নট গুড, দ্যাট ইজ ফল্টি ইজ দেয়ার। সেরকম ফ্রগের ক্ষেত্রে যদি আমি অ্যাক্টিয়ামের আর সাইনাসের কাছে যদি একটা লিগেচার বা বাঁধি, আর দড়ি দিয়ে বেঁধে দিলাম, তাহলে আমার কাপটা তো এরকম হলো না, কিন্তু তাতেও আমার এরকম ভেন্ট্রিকুলারের একটা করে ভেন্ট্রিকুলার এরকম করে ওয়েভ পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কারণ তার নিজস্ব অটো রিদমিসিটি আছে। বোঝা যাচ্ছে? সিমিলারলি আমি যখন ভেগাস দিয়ে স্টিমুলেট করব, তখন এখানে কোনো ওই অ্যাট্রিয়াল ফ্যাক্টরগুলো কিচ্ছু নেই, প্রায় এরকম করে হতে থাকবে। দেন দ্যাট উইল কজ, দ্যাট ইজ কজ দ্য ভেন্ট্রিকুলার, এই পার্টটা ভেন্ট্রিকুলার, শুধুমাত্র ভেন্ট্রিকুলার একটা করে ছোট্ট ছোট্ট হাইটে, ছোট এরকম বড় হাইটে নয়, ছোট ছোট ভেন্ট্রিকুলার ওয়েভস পাওয়া যাবে ডিউ টু দ্য ভেগাস এসকেপ, যেটাকে বলা হয় ভেগাস এসকেপ, রাইট? সে ভেগাসকে যতই যাই করো না কেন, সে নিজে নিজে করতে থাকবে। সেটা আমার জন্য খুব একটা, ফ্রগের জন্য খুব একটা হেল্পফুল নয়। খানিকক্ষণ পরে আলটিমেটলি দ্যাট ক্যান স্টপ, বাট দ্যাট ইজ এ ফেনোমেনা ইজ দ্যাট ইজ এ ভেগাস এসকেপ।
তো এইগুলো তোদেরকে জিজ্ঞেস করে অনেক সময় এক্সটার্নালরা, সেইটুকু আমি তোদেরকে বলে দিলাম, ঠিক আছে। এইবারে কিছু কিছু ড্রাগের ইফেক্ট আছে, এক্সট্রা পড়তে যদি চাও পড়তে পারো, হ্যাঁ, বিভিন্নভাবে। যেমন দেখো, এই যে ফ্রগের এখানে কার্ভ হচ্ছিল, ক্যালসিয়াম দিয়ে দিলাম। ক্যালসিয়াম দিলে কি হবে? তাহলে হ্যাঁ, কন্ট্রাকশন মারবে না কি, আমার হার্ট রেট বেড়ে যাবে। হার্ট রেট বেড়ে গেছে, এই যে বেড়ে গেছে। আর এখানে কি হচ্ছিল, ভেগাস দিয়েছি, এবার একটা গ্যাপ হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, তার মানে এটা বাডিকার্ডিয়া হয়েছে। তাহলে ভেগাস তোমার বাডিকার্ডিয়া করে, রাইট? তাহলে দ্যাটস কজিং দ্যাট পয়েন্ট। যদি কেউ ভেসোভেগাল অ্যাটাক সঙ্গে সঙ্গে দেখিস, দেখবি তাহলে একটু বাডিকার্ডিয়া হচ্ছে। বাডিকার্ডিয়া হবে। তারপরে তোর এখানে তোর পালস ভলিউম কম পাবি, দ্যাট ইজ বিপি উইল বি লো, অ্যান্ড দেন ব্যারোসেপ্টর উইল ওয়ার্ক ইনস্ট্যান্টলি। সো ক্যালসিয়াম, এখানে যেই ক্যালসিয়াম দিয়েছে তাহলে এটা তাড়াতাড়ি হচ্ছে, দ্যাট মিনস কন্ট্রাকশন ইজ গোয়িং অন, রাইট? এই যে এখানে কত গ্যাপ গ্যাপ নর্মাল হচ্ছে, ওই ক্যালসিয়াম দিলে এটা বেড়ে গেল। সেরকম অ্যাড্রিনালিন দিলে কি হবে বলে ফেল। এবার পটাশিয়াম দিয়ে দিচ্ছি মনে কর, পটাশিয়াম দিলে কি হবে? স্লো হয়ে যাবে, স্লো ডাউন হয়ে গেছে, সিম্পল, স্লো ডাউন হয়ে গেছে। এগুলো কেউ জিজ্ঞেস করে না। অ্যাড্রিনালিন দিয়ে দিয়েছি, এখানে হাইট অফ কন্ট্রাকশনও বাড়বে, সঙ্গে আমার রেট অফ হার্ট রেটও আমার ইনক্রিজ করবে, বোথ আর উইল ইনক্রিজ। অ্যাড্রিনালিন হার্টে, মানে এগুলো আমরা দিয়ে কিন্তু করেছি, আমরা করেছি এগুলো টেস্টগুলো, এগুলো অ্যাড্রিনালিন দিয়ে দিয়েছি হার্টের মধ্যে, দ্যাটস গিভিং দ্য। তাহলে অ্যাড্রিনালিন জানলাম, ক্যালসিয়াম জানলাম, পটাশিয়াম জানলাম, দেখি আর কি আছে তোদের ভাগ্যে। হ্যাঁ, এই যে ভেগাস যে স্টিমুলেশন করে যে আমার বাডি কার্ডিয়া হচ্ছে বা হার্ট রেটটা কমছে, কীভাবে কমছে? মাইক্রোস্কোপিক্যালি অর সেলুলার লেভেলে কীভাবে কমছে? অ্যাসিটাইল কোলিন রিলিজ হলো নার্ভ এন্ডিংস থেকে, নিয়ে এবার কার্ডিয়াক মাসেল, মানে ফগের কার্ডিয়াক মাসেলে যাবে। কোন দিক দিয়ে যাবে, কোন রিসেপ্টরের উপর লাগবে সেটা? মাস্কুলার রিসেপ্টর। কেন বিটা? অ্যাসিটাইল কোলিন। আমি কাজ করবো অ্যাসিটাইল কোলিন, প্যাসিভেদিকটা, এইগুলো বুঝতে হবে। দেন ইট উইল ওয়ার্ক অন মাস্কুলার রিসেপ্টর। আমি আর 1 2 3 দিকে যাচ্ছি না। মাস্কুলার রিসেপ্টরের সঙ্গে যুক্ত থাকে জি প্রোটিন। তো জি প্রোটিনটা যেই অ্যাক্টিভেট হবে, দ্যাট উইল অ্যাক্টিভেট পটাশিয়াম চ্যানেল, অ্যান্ড পটাশিয়াম চ্যানেল ওপেন, অ্যান্ড পটাশিয়াম উইল বি আউট। এই পটাশিয়াম যদি সেল থেকে বেরিয়ে যায়, তাহলে সেলের ডিপোলারাইজেশন হবে না হাইপারপোলারাইজেশন হবে? কেউ কেউ বলছে কিন্তু ডিপোলারাইজেশন। তাহলে পজিটিভ আয়ন যদি সেল থেকে বেরিয়ে যায়, তাহলে হাইপারপোলারাইজেশন হয়, অ্যান্ড হাইপারপোলারাইজেশন হলে আমরা সবাই জানি যে সেখান থেকে আমার হার্টের লেভেল, মানে হার্ট রেট আমার স্লো হয়ে যাবে, স্লো ডাউন হয়ে যাবে। বুঝতে পেরেছিস? এইভাবে জিনিসগুলো চিন্তা করে করে করতে হবে। আর কি আছে তোদের? ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রিনালিন হয়ে গেল। এই হচ্ছে তোদের মোটামুটি ওভারঅল জিনিস। সিএনএস এর মধ্যে ক্রেনিয়াল নার্ভ আছে, মোটর সিস্টেম, সেন্সারি সিস্টেম, তারপর তো রিফ্লেক্স, মোটরের মধ্যে রিফ্লেক্স আসবে, হায়ার ফাংশন, নিজেরা যা যা পড়ানো হবে। যেমন এইটা যেমন বললাম যে পরের সোমবার আমি তোদের একটা এক্সাম নিয়ে নেব, এটা পুরোটা হবে। থ্যাংক ইউ।